আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি হয়তো অনেকের কাছে খুব আশ্চর্য লাগতে পারে যে ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসছে। যেদিকে তারেক রহমান সাহেব তাকাচ্ছেন সেদিকে সব জ্যোৎস্নার আলোতে প্লাবিত হয়ে যাচ্ছে। যেদিকে বিএনপির নাম উচ্চারিত হচ্ছে সেদিকে শুধুমাত্র গোলাপের বাগান ফুটে যাচ্ছে, চারিদিকে সুবাস মৌ মৌ করছে। তো সেখানে বিএনপি কেন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে, এই কথাগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই দিনে আমি যে বিএনপিকে নিয়ে কথা বলেছি বা বলছি, ঠিক একই কথা ২০১৪ সনে যখন আওয়ামী লীগ একটা বিনা ভোটে নির্বাচন করলো, সেই নির্বাচনের পর যে ঠিক সরকার গঠন করার এক সপ্তাহ মাথায় ঠিক এরকম কথা আরো নিষ্ঠুরভাবে বলেছিলাম, এবং সেটা টেলিভিশনে, কোন পডকাস্টে নয়, তৃতীয় মাত্রাতে বলেছিলাম যে এমন একদিন আসবে ২০১৪ সনের নির্বাচনের ঠিক এক সপ্তাহ পরে এমন একটা সময় আসবে যখন আওয়ামী লীগের অফিসের তালা খোলার মতো কোনো লোক থাকবে না। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের পতন খুব অনিবার্য। যদি আওয়ামী লীগ খুব দ্রুত এই পতনটা এক বছরের মধ্যে হয়, আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি কম হবে। যত বেশি হবে ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। কেমন ক্ষতি হবে? সেটি হলো যে একটি বস্তু আপনি যদি দোতলা থেকে ফেলেন, ওটার জন্য যত ক্ষতি হবে, যদি ১০০ তলা বিল্ডিং থেকে উপরে থেকে ফেলেন সেটা তছনছ হয়ে যাবে। যদি আওয়ামী লীগ খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে তারা পরাজিত হবে, কিন্তু ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু ১০ বছর পরে যদি তাদের পতন হয়, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। দেখেন সেই ঘটনাগুলো ঘটে গেছে আফটার 10 ইয়ার্স। ২ নম্বর একটা জিনিস বলেছিলাম যে আমাদের দেশে যে স্বৈরাচারী শাসন, শুধু আমাদের দেশে নয়, পাকিস্তানে এরা ৮ থেকে ১০ বছরের বেশি কখনো টেকে না, যে কোনো মন্দ জিনিস। আমাদের দেশে সেই পাকিস্তান জামানা থেকে, আইয়ুব খানের জামানা থেকে কেউ ১০ বছর অতিক্রম করতে পারেনি। তো সেই দিক থেকে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ ১০ বছরের বেশি হাইয়েস্ট টিকতে পারবে, নট মোর দ্যান দ্যাট, এই কথাগুলো বলেছিলাম। আর সেই বোধ থেকে আজকে বিএনপিকে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু আওয়ামী লীগ অতীতে ২০০৯ সনে যেভাবে ক্ষমতায় এসছে তার চাইতেও অনেকটা, অর্থাৎ ২০০৮ সনে যেভাবে ক্ষমতায় আসছে তার সেটা আরো বেশি কমপ্লেক্স। শুধু এতটুক বললাম যেটা জটিল, কুটিল একটা পরিবেশ পরিস্থিতিতে তারা ক্ষমতায় আসছে। এগুলো এক। ২ নম্বরে হলো যে এখন বিএনপির যে অবস্থা, সেই অবস্থাতে বিএনপির জন্য একটা ব্রিদিং টাইম দরকার ছিল। ২ বছর তারা একটা ব্রিদিং টাইম পেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। এই সময়টাতে বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে পারত, তাদের যে দলের যারা ডেডিকেটেড লোকজন আছে তাদেরকে তারা পুনর্বাসিত করতে পারত, তাদের হাতে নেতৃত্ব দিতে পারত, এমনকি সম্মেলন করে দলটাকে সুসংগঠিত করতে পারত। একটা ব্রিদিং টাইম, কোনো রকম তাদের জন্য ওই সময়টাতে দুর্নাম বদনাম হতো না, কিন্তু সেটা তারা করেনি। আর এর মধ্যে টানাপোড়েন চলল ২ বছর, ১৮ মাস, ১.৫ বছর। আর এরপরে বিএনপি ক্ষমতায় আসলো। এখন হাজার হাজার হাইব্রিড, হাজার হাজার মুরগি কাউয়া, যেটা আওয়ামী লীগ জামানাতে আমরা বলতাম বিভিন্ন লোককে, তারা এসে ক্ষমতার পাদপীঠে এইভাবে ঢুকে পড়েছে। বিএনপির যারা খোদ একেবারে ডেডিকেশন রয়েছে, জীবন যৌবন বিএনপির জন্য শেষ করে দিয়েছে, তারা পাগল হয়ে ভাবছে যে এটা হলো কি করে, এটা কি করে হলো। ২ নম্বর হলো যে যেহেতু তারেক রহমান সাহেব ১৭ বছর দেশের বাইরে ছিলেন, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা বুঝতে পারেননি, পারবেনও না। বুঝে ওঠার আগেই রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় পদ পদবি, এসএসএফ, সিএসএফ, তার নিজের যে প্রোটোকল এবং এক রাশ হাইব্রিড দ্বারা তিনি এমনভাবে ঘেরাও হয়ে পড়েছেন। ইতিহাসে রুকনউদ্দিন মুবারক শাহ নামক একজন বিখ্যাত দাসবংশীয় সম্রাট ছিলেন, গিয়াসউদ্দিন বলবনের নাতি। এই ভদ্রলোক সিংহাসনে, রুকনউদ্দিন মুবারক শাহ, আমি আবার বলছি,
এই ভদ্রলোক সিংহাসনে বসার পরে ঠিক যেই অবস্থা হয়েছিল, তারেক রহমান সাহেব ঠিক সেই অবস্থার মধ্যে পড়েছেন। খুশবন্ত সিং এর দিল্লি বইতে মানে এই ফখরুদ্দিন মানে রুকনউদ্দিন মোবারক শাহ, তার কাহিনী চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। ইতিহাস ইটসেলফ বারবার ঘুরে ফিরে একইভাবে আসে। তো উনি এখন অনেক সুন্দর কথা বলছেন, ঘোরাফেরা করছেন, যা কিছু দেখছেন এগুলো সব হাওয়া। এ হাওয়া এরশাদের ছিল, এ হাওয়া খন্দকার মোশতাকের ছিল। খন্দকার মোশতাক ক্ষমতায় বসছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়ে পা ধরে সালাম করে উপর হয়ে বসে পড়েছে তার মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য। হাতে কোনো দুই একজন রিফিউজ করেছে। খন্দকার মোশতাকের কথা বললাম, এই একই হাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, একই হাওয়া এরশাদের ছিল, একই হাওয়া বেগম জিয়ার ছিল। হাওয়া ক্ষমতা যেদিকে যায় হাওয়া সেদিকে প্রবাহিত হতে থাকে। এই হাওয়ায় যারা বিভ্রান্ত হয় তারা সবাই ক্ষতিগ্রস্ত হন। তা সে যিনি হাওয়ার মালিক, যিনি হাওয়া দেন তিনি, অথবা যারা এই হাওয়ায় যারা গা দুলাতে থাকেন তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন। তো সেই দিক থেকে এখন বিএনপি যে স্পর্শকাতর অবস্থায় রয়েছে, তার মানে একটা নির্দিষ্ট জায়গাতে আপনার ধরেন একটা দেহ আইসিইউতে ছিল দীর্ঘদিন, হঠাৎ করে সে আইসিইউ থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, বলা হলো তুমি 80 কিলোমিটার বেগে দৌড়াও। আইসিইউতে 17 বছর থাকার পর একটা মানুষকে যদি দৌড়াতে বলা হয়, তার অবস্থা যা হয় বিএনপির অবস্থা একই অবস্থা। কিংবা ধরুন একটা মানুষ দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে আছে, উঠতে বসতে পারে না, ঠিক সেরকম একজন মানুষের মাথায় আপনি 1 মণ ওজন দিয়ে দিলেন, 2 মণ ওজনের একটা বস্তা দিয়ে দিলেন, দৌড়াও। বিএনপির অবস্থা একই অবস্থা হয়েছে। ফলে আনন্দ খুব ক্ষণস্থায়ী আনন্দ। একটা শিশুর হাতে একটা বেলুন দিলে শিশুর যেভাবে লাফায়, এখন রাষ্ট্র ক্ষমতা বিএনপির জন্য ওইরকম একটা বেলুনের মতো হয়ে গেছে, ফাঁপা বেলুন। না আছে অর্থ, না আছে প্রশাসন, না আছে কোনো কিছু, নাথিং। চারিদিকে শুধু চক্রান্ত, হাহাকার, সব কিছু। ঠিক এরকম অবস্থায় যদি একটা দেশকে নেতৃত্ব দিতে হয়, তাহলে ঠিক নেপোলিয়ন বোনাপার্টের মতো একজন মহামানব দরকার। তারেক রহমান সাহেব নেপোলিয়ন বোনাপার্ট হতে পারবেন, বা তার কি সেই বিশ্বাস আছে? তিনি কি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে স্টাডি করেছেন? হাউ হি ওয়াজ মানে গ্রেটার অর গ্রেটেস্ট? কিংবা এই অবস্থাতে সিভিল ওয়ার মোকাবেলা করার ক্ষমতা ছিল জুলিয়াস সিজারের, তার কি সেটা আছে? এরকম একটা অবস্থাতে কিন্তু পড়েছিল। কিংবা ঠিক এরকম একটা অবস্থাতে দুজন লোক পড়েছিলেন, পারস্যে সাইরাস দ্য গ্রেট, আর তারপরে সাইরাসের মৃত্যুর পরে তার ছেলে যে সম্রাট হয়েছিলেন এটা পাগলা। তারপরে দারায়ুস ক্ষমতা এসেছিলেন। ঠিক এইরকম একটা অবস্থাতে তৈরি হয়েছিল এবং তারা সবাই গ্রেটেস্ট ছিলেন। একই অবস্থা ভারতবর্ষে, একই অবস্থা ভারতবর্ষে হয়েছিল বহুবার দিল্লি সিংহাসনে। তো সেই বহুবার সেই অবস্থার মধ্যে কার নাম বলবো? আওরঙ্গজেব, ঠিক আওরঙ্গজেবের নাম আপনি বলতে পারেন। তো সেরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি ওরকম স্টেটসম্যানশিপ না থাকে এবং ওইরকম বোল্ড সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা না থাকে, আরেকজন লোক হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ওফাতের পরে টোটাল মদিনা রাষ্ট্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল, ঠিক ওই অবস্থাতে একদম নরম সরম মানুষ, তার কিচ্ছু ছিল না, না ট্রেজারি, না মিলিটারি, না কোনো কিছু, কেবলমাত্র দৃঢ়তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে একটার পর একটা যুদ্ধ করে গেছেন, যেভাবে তিনি মদিনা রাষ্ট্রকে কায়েম করেছেন, যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, ঠিক ওই রকম দৃঢ়তা না থাকলে এই মুহূর্তে বাংলায় যা কিছু হচ্ছে এটা ক্রমশ আমাদের ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। কাজেই বিএনপি এখন যে অবস্থায় আছে সে অবস্থা থেকে বিএনপিকে বের হতে হবে। এখন যে অবস্থায় আছে বিএনপি, সেই অবস্থা থেকে বিএনপিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, দার্শনিকতা লাগবে, জ্ঞান লাগবে, গরিমা লাগবে। কিন্তু বিএনপি যদি মনে করে তারা ক্ষমতায় আছে, তারা সবকিছু করতে পারে, বিএনপির লোকজন যেভাবে কোর্ট কাছারি দখল করছে, যেভাবে থানা
দখল করছে, যেভাবে সচিবালয় দখল করছে, যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, এগুলো সবই সংসদের জন্য, মন্ত্রী পরিষদের জন্য এবং স্বয়ং তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট বিরাট বোঝা হয়ে যাচ্ছে। অপারেশন ক্লিন হার্ট দিয়ে এগুলো দূর করা যাবে না। এগুলো বিএনপি এখন আওয়ামী লীগের পিছনে শক্তি ব্যয় করে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে গালাগালি করে এর থেকে উদ্ধার পাওয়া যাবে না। যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, তারা এ দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়েও তারা পার পাবে না। কাজেই তাদেরকে এই মুহূর্তে এই দায়িত্ব বহন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, দৃঢ়তা অর্জন করতে হবে। আদারওয়াইজ মানে বাঘের পিঠে চড়ে কান চুলকালে যে অবস্থা হয়, ঠিক সেরকম একটি অবস্থা তাদের জন্য তৈরি হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে